এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আনিকা আহমেদ চমকে ওঠেন। কি, তুই বিয়ে করছিস? তুফাইল কিছু বলতে যাবে, তারপরে আনিকা আহমেদ চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে। ও মা গো, তুই এতই রাগ করলি যে কাউকে কিছু না জানিয়ে বিয়েই করে ফেললি? ছি তোফায়েল, তোর থেকে আমি এটা আশাই করিনি। তনয়া আহমেদ আনিকা আহমেদকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, আর ছোট, আগে তুফাইল কি বলতে চাই সেটা শোন। না আপা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আনিকা আহমেদ রেগে দোতলায় চলে গেল। ওইদিকে তুফাইল সবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সবাই জানতে চায় সবটা। একে একে সব কিছু খুলে বলে সে। তনয়া আহমেদ প্রচন্ড রকমের খুশি হয় অরিনের কাছে গিয়ে ওর হাত ধরে বলে, হরিণ মা, তুমি মন খারাপ করো না, ছোটটা একটু বুঝো। এখন রেগে আছে তাই এমন করছে, রাগ কমে গেলে ঠিক তোমাকে কাছে টেনে নিবে। অরিন নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। তুফাইল চোখের ইশারায় বলল শান্ত থাকতে। হ্যালো, কোথায় তুমি? কলেজ থেকে উধাও হয়ে গেলে হঠাৎ। সকাল থেকেই কলেজে কণ্ঠকে দেখতে পাচ্ছে না। বার কয়েক ফোন পরেও কণ্ঠ রিসিভ করেনি। অবশেষে লাস্ট বার কল করা মাত্র সে রিসিভ করলো। তাতে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তোর্য। কি হলো, কিছু বলছো না কেন? কোথায় আছো তুমি? কণ্ঠ বেশ উদ্বিগ্ন হয়ে বলে, স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি ধানমন্ডির দিকে যে কোর্ট প্রাঙ্গণ আছে ওখানে চলে আসুন। তুর্য ফ্রুকুটি করে শোধায়, কোর্টে কেন? প্লিজ আপনি আসুন আগে, এরপর সবটা বলবো। তুর্য তৎক্ষণাৎ কলেজ থেকে বেরিয়ে পড়ল। ফোন কানে রেখেই গাড়িতে উঠেই বলল, আসছি আমি। কণ্ঠ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করলো তুর্য। কণ্ঠ, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? কণ্ঠ তুর্যের কাছে ছুটে আসে। হ্যাঁ আমি ঠিক আছি, চলুন আপনি আমার সাথে। কোথায় আছো? আহা, এত প্রশ্ন না করে চলুন না। কণ্ঠ তুর্যকে নিয়ে কোর্টের ভেতরে যায়। সোহা, শান, তারিফ, তাহিয়া, রিয়া আর আরেকটা মেয়ে উপস্থিত আছে। অবাক দৃষ্টিতেই তাকালো তুর্য কণ্ঠের দিকে। কি হচ্ছে এখানে? কণ্ঠ তুর্যের সামনে একটা কাগজ ধরে বলল, এখানে সাক্ষী হিসেবে আপনি সাইন করে দিন। কিসের সাক্ষী? বিয়ের। মানে? আপনি সাইন করুন, এরপর সব বলছি। কণ্ঠ এক প্রকার তুর্যকে দিয়ে জোর করে সাইন করিয়ে নেয়। এরপর নিজেও সাইন করে। তারিফ দুটো বিয়ের মালা নিয়ে আসে। একে অপরের মালা পরিয়ে দেয় তোহা এবং শান। এত সময় পর তুর্য বুঝতে পারলো তোহা আর শানের বিয়ে হয়েছে। তুর্য কণ্ঠের হাত টেনে নিয়ে সাইডে সরে গিয়ে দাঁড়ালো। কি হচ্ছে এগুলো? ওদের ফ্যামিলি কোথায়? এসবের মধ্যে তুমি? ভালোই তো করেছি, দুজন ভালোবাসার মানুষকে এক করে দিলাম। তুর্য কণ্ঠের হাত ধরে বলে, কণ্ঠ এসবের মধ্যে তোমার কিছু হলে তখন কি হতো? কিছুই না, ভয় পাওয়ার দরকার নেই। আর এমনিতেই তো আপনি আছেন আমাকে রক্ষা করার জন্য। আর তুর্য কথা বলছে। দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে শান, তারিফ, সোহা। শান অকপটই বলে ওঠে, আমরা সেই ছোট থেকে ফ্রেন্ড, কিন্তু কণ্ঠ আর রিয়ার সাথে তো কলেজে এসে দেখা হয়েছে। তবুও মেয়েটা আমাদের কত আপন হয়ে উঠেছে। তারিফ পোষণ করে বলে, ঠিক বলেছিস, সব কিছুতে আগে আগে থেকে সব সমস্যার সমাধান খুঁজে দেয়। শান কি একটা ভেবে কণ্ঠের দিকে এগিয়ে যায়। তুর্য কণ্ঠকে ইশারা করে। তৎক্ষণাৎ শানকে এসে কণ্ঠকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ কণ্ঠ। কণ্ঠ শানের ঘাড়ে হাত দিয়ে বাহবা দেয়, কিন্তু ওইদিকে অন্য একজন মুখ ঘুরিয়ে নেয়। তার বুকের বাপাসটা চিনচিনে ব্যথা করছে। কণ্ঠ, আমাদের যেতে হবে। কোথায় যাব স্যার? তোমাদের বাড়িতে। রিয়া, তুমিও এসো। রিয়া আর কণ্ঠ বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে তারিফকে বলল আজকে রাতে তোহা আর শানকে ওদের কাছে রাখতে, কাল এসে ঠিক করবে কি করা যায়। বাড়িতে এসে এমন কিছু দেখবে আশা করেনি কণ্ঠ। অরিন ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সেই মেয়ে যার সাথে কিছুদিন আগে তার ফোনে কথা হয়েছে। কণ্ঠ ছুটে যায় অরিনের কাছে। ও মাই গড, তুমি এখানে? ভাইয়া নিয়ে এসছে? অরিন কিছু বলতে পারলো না। তুফাইল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল, হ্যাঁ, তোর কথা শুনে নিয়েছি বোন, বউ বানিয়ে ফেলেছি। কণ্ঠ অরিনকে জড়িয়ে ধরে বলে, ওয়াও,
সত্যি বিশ্বাস হচ্ছে না। বাই দ্য ওয়ে, বিয়ে যখন করেছো তাহলে অবশ্যই পার্টি চাই, কিন্তু ভাইয়া। হ্যাঁ হ্যাঁ পাবি। তুর্য কেমন আছো? তুর্য সৌজন্যমূলক হাসি মুখে বলে। আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছো? এই তো ভালোই আছি। থ্যাঙ্কস আমার এক কথায় বোনটাকে নিয়ে আসার জন্য। ইটস ওকে। এসবে আবার ট্যাক্স দিতে হয় নাকি? কণ্ঠ মাঝখান থেকে বলে ওঠে। তোমরা কথা বলো, আমি বাকিদের সাথে দেখা করে আসছি। কণ্ঠ দৌড়ে উপরে ঘরে যায়। তনয়া আহমেদকে দেখা মাত্র জড়িয়ে ধরে। বড় মামি, তনয়া আহমেদ কণ্ঠকে জড়িয়ে ধরে। কেমন আছিস? এই তো তোমাদের দেখা মাত্র ভালো হয়ে গেছি। তাই? আচ্ছা ছোট মামি কেমন আছে? কোথায় উনি? তোর ছোট মামি সেই তুফাইলের সাথে রাগ করে নিজের ঘরে বসে আছে। তাহলে আমি দেখা করে আসি। না, এখন যাস না, ওকে একটু একা থাকতে দে। তুই বরং এই চা নিয়ে যা স্টাডি রুমে, ওরা খুশি হবে। কণ্ঠ চেয়ারে ট্রে নিয়ে স্টাডি রুমে গেল। ওখানে বসে আছে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ। আমি কি ভেতরে আসবো? কণ্ঠের গলা শুনে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ দুজনেই গাড়ি ফিরিয়ে তাকালো। কণ্ঠকে দেখে বেশ খুশি হয় দুজনে, কিন্তু আহাদ আহমেদ খুশিটা চেপে যায়। আই কণ্ঠ। সাহাদ আহমেদ তাকে ভেতরে আসতে বলে। কণ্ঠ ভেতরে এসে সেন্টার টেবিলের উপর চায়ের ট্রেটা রাখলো। কেমন আছেন আপনারা? দুজনে বেশ ভালো করেই বলে ভালো আছে। আহাদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তা তুমি কি আজ এখানে থাকবে? কণ্ঠ গলা খাদে নামিয়ে বলল, না স্যার আছেন, ওনার সাথে ফিরে যাব। আহাদ আহমেদ আনমনি বলে ওঠে। ওহ, কণ্ঠ তাড়াহুড়ো করে বলে, আচ্ছা আপনারা থাকুন, আমি নিচে যাচ্ছি। কণ্ঠ রুম থেকে বের হতেই যাবে তখন আহাদ আহমেদ মৃদুস্বরে বলল, কাল একটা অনুষ্ঠান আছে, তোফায়েল আর অরিনকে নিয়ে তোমরা কিন্তু এসো। আমি অবশ্যই জানিয়ে দিতাম, কিন্তু তোমরা যখন আজ এসেছো তাই বলে দিলাম। কণ্ঠ মাথা নাড়ি সম্মতি জানালো। আহাদ আহমেদ ফের বলল, পারলে 2-3 দিনের জন্য এসো একেবারে, অনেক দিন তো এখানে থাকো না। কণ্ঠ থাকার কথা শুনে গদগদ হয়ে উঠে খুশিতে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যায় কণ্ঠ আর তুর্য। কণ্ঠ কয়েকবার তুর্যকে ডাকলো, সে শুনে না। হঠাৎ রাগের কারণ বুঝতে পারলো না কণ্ঠ। নীলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো কণ্ঠ। এরপর অহনা খান, সাহা এবং কণ্ঠ মিলে সবার জন্য খাবার বেড়ে দেয় টেবিলের উপর। সবাই তো ঠিকই খেয়ে নেয়, কিন্তু তুর্য বাদে। কণ্ঠ কয়েকবার খাওয়ার জন্য ডেকেছিল তাকে, কিন্তু সে বলেছে খিদে নেই তার, তাই আর জোর করেনি কেউ। রুমে এসে দরজা বন্ধ করে দেয় কণ্ঠ। তুর্য বিছানার একপাশে শুয়ে আছে। কণ্ঠ আলমারি থেকে একটা ঢিলা দেখে একটা কামিজ বের করে পরে নেয়। লাইট অফ করে বিছানায় এসে শোয় কণ্ঠ। কি হয়েছে আপনার? কণ্ঠ তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরে, কথাটা জিজ্ঞেস করে। তুর্য কণ্ঠকে সরিয়ে দেয়। কিছু হয়নি আমার, ঘুমাবো, গুড নাইট। কণ্ঠ আবারও জড়িয়ে ধরে তুর্যকে। ঘুম না, আগে বলুন মন খারাপ কেন? মন খারাপ থাকলেও কি না থাকলেও কি। কণ্ঠ ফিক করে হেসে উঠল। হুট করে তুর্যের উপর উঠে বসে। কি করছো? নামো। আগে বলতে হবে কি হয়েছে। বললাম তো কিছুই না। আচ্ছা ঠিক আছে, তাহলে জড়িয়ে ধরুন। তুর্য অকপটই বলে ওঠে। কেন, তোমার সান আছে না? তোমাকে জড়িয়ে ধরতে বলো। কণ্ঠ এইবার বুঝতে পারে তুর্যের রাগের কারণ। সে শব্দ করে হেসে উঠল। এইটা কারণ? আচ্ছা এই জন্য আপনার এত অভিমান হয়েছে? তুর্য দ্রুত বলে উঠে। না, আমার কোনো অভিমান নেই। কণ্ঠ মেকি রাগ দেখিয়ে বলল, আপনি কি আমাকে জড়িয়ে ধরবেন নাকি শানের কাছে চলে যাব? তুর্য সোচালো দৃষ্টিতে তাকালো কণ্ঠের দিকে। এত সাহস! বলেই কণ্ঠকে নিচে নিয়ে আসে। তুমি আমার, তাহলে আমি ছাড়া আর কেউ স্পর্শ করবে না। কণ্ঠ তুর্যের গালে আদরে স্পর্শ দেয়। ও তো বন্ধু হয়, এত রাগ করতে হচ্ছে? তুর্য বেশ গাল ফুলিয়ে বলে উঠল, যাই হোক, আমি যা বলেছি তাই। তোমাকে কেউ স্পর্শ করলে আমার কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, কেউ ধরবে না, এখন আমাকে জড়িয়ে ধরুন, ঘুমাবো আমি। তুর্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কণ্ঠকে। কণ্ঠ সায় দেয়। জানালার এক পাশে দাঁড়িয়ে আছে তোহা। আজ তার মনটা ভীষণ খারাপ, কিন্তু তা তো হওয়ার নয়। সে তো পেয়েছে নিজের মনের মানুষটাকে। তবে কেন তার মন খারাপ? কারণটা বোধহয় সেই যে ছেড়ে আসাটা। সূক্ষ্ম শ্বাস ফেলে রুমের ভেতর আসে শান। তার উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তোহা। শানকে দেখে
তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। লোকটা কি করে পারলো তাকে? তোহা, শানের ডাকে শুনেও মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো তোহা। শান তোহার দিকে কিছুটা এগিয়ে গেল। খুব অভিমান করে আছো আমার উপর। তোহা অস্পষ্ট স্বরে বলল। না তো, আমি অভিমান করার কে? শানের গলা কাঁপছে, কথা বলতে পারছে না সে। সত্যি সে মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দেবে? আমি সত্যি অন্যায় করেছি, ট্রাস্ট মি, আমি তোমাকে ভালোবাসি। তোহা শানকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। এমন করে বলবেন না, আমিও তো আপনাকে অনেক ভালোবাসি। আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শানের হাতের বন্ধন দৃঢ় হয়। সে তোহাকে জড়িয়ে ধরে বলে, প্রমিস করছি আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। সকালবেলায় শান তোহাকে নিয়ে তার আপুর বাড়িতে যায়, কিন্তু শানের বোন তাসফিয়া তাদের ঢুকতে দেয় না। তার উপর আরো অনেকটা খারাপ পথে শুনিয়ে দেয়। তুই যা করেছিস নিজের ইচ্ছায়, তো এখন গিয়ে বউ পেলে দেখা। তাসফিয়ার কথা শুনে আশ্চর্য হয় শান। সেও হার মানতে রাজি নয়। সেও তাসফিয়ার মুখের উপরই বলে দেয়, ঠিক আছে, তুমি দেখে নিও, বউ পালাবো আর ভালোও করব। আমি তোমাকে এত দিনও চিনতে পারলাম না আপু। যাই হোক, তোমরা ভালোই থেকো, যাচ্ছি আমরা। তাসফিয়া তাচ্ছিল্য করে বলে, যা যা, তোর বউ তুই পাল, যা ইচ্ছে কর, আপদ বিদায় হ। শান তোহার হাত ধরে শক্ত করে তাসফিয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল। কি করবে কিছুই জানা নেই তার। তবে সে একটা জিনিস ভালো করে ঠিক করে নেয়, যাই হোক আর কখনো কারো উপর বসে খাবে না। তোহাকে নিয়ে রাস্তায় নেমে পড়ে শান। ছোট্ট একটা বাড়ি ভাড়া করে নেয় শান। দুটো রুম, একটা বসার ঘর আর একটা শোবার ঘর। শোয়ার ঘরের পাশে একটা ছোট্ট আরেকটি কুঁড়ে ঘরের মতো আছে, ওইটা রান্নাঘর হিসেবেই ধরা হয়। মাসে 4,000 টাকা বাড়ি ভাড়া। বাড়িটা পাওয়াতে বেশ স্বস্তি বোধ করে শান। প্রায় ঘন্টাখানিক হয়েছে বন্ধুদের কারোর সাথে কথা হয়নি শানের। তাই ভাবলো খাওয়া দাওয়া শেষে সবার সাথে কথা বলে নেবে। আজ বাসায় রান্না হবে না, সবে মাত্র মেটে এসেছে, এক্ষুনি এসব করতে দিতে চায় না শান। আর এমনিতেও রান্না করার মতো কোনো জিনিসপত্র নেই শানদের। শান তোহাকে রেখে বাড়ি থেকে খাবার নিয়ে আসে। খাওয়া শেষ করে গ্রুপ কলে জয়েন হয়। তারিফ বিরক্তি নিয়ে বলে উঠল, কি রে ভাই, সকাল সকাল ওভাবে বেরিয়ে গেলি? কণ্ঠ মেকি রাগ দেখিয়ে বলা, তুই কি তোর আপুর বাড়িতে গিয়েছিস? শান ফুস করে শ্বাস টেনে সব কিছুই বললো। সবাই শুনে ভীষণ মর্মাহত হয়। একটা কথা ভাবতেই থাকে, কেউ কি করে নিজের আপন ভাইয়ের সাথে এমন করতে পারে। তোরা প্লিজ রাগ করিস না, আমি ঠিক আছি। সোহা বলে, আচ্ছা ঠিক আছে, তো কোথায়? শান পাশে তোহার দিকে তাকিয়ে বলল, ওই তো আমার পাশে বসে আছে। কণ্ঠ বলে ওঠে, তুই আমাদের ঠিকানা দে বাড়ির, বিকেলে আসছি। শান বিব্রত বোধ করে। কি করে ওদের এই বাসায় আনবে? ঘরে একটা খাট পর্যন্ত নেই, তাহলে কি করে ওদের নিয়ে আসবে? শান কথা ঘুরানোর জন্য চেষ্টা করে। আরে স্যার, তো তোরা এসে কি করবি? তারিফ ধমকে স্বরে বলা, চুপ কর, শালা বেশি কথা কয়, চুপচাপ ঠিকানা দে। শান সূক্ষ্ম শ্বাস ফেলে ওদের ঠিকানা দিয়ে দেয়। রুমের এক কোণে দাঁড়িয়ে আছে অরিন, ভয়ে তার হাত পা কাঁপছে। আনিকা আহমেদ সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে। এসো এদিকে। বেশ ঝাঁঝালো কণ্ঠে অরিনকে কাছে ডাকলো আনিকা আহমেদ। অরিন ধীর পায়ে এগিয়ে যায়। আনিকা আহমেদ চোখের ইশারায় পাশে বসতে বলে অরিনকে। সেও বাধ্য মেয়ের মতো বসে পড়ল। তৎক্ষণাৎ আনিকা আহমেদ ওয়ার্ড্রোব থেকে একটি লাল রঙের শাড়ি আর ম্যাচিং করা ব্লাউজ নিয়ে আসে, সাথে একটি বক্স। এই নাও, অনুষ্ঠানে এগুলো পড়বে। অরিন খুশিতে গদগদ হয়ে আনিকা আহমেদকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা। আনিকা আহমেদ ফ্রিকুচকাল, তাতে অরিন সরে যায়। যাও যাও নিজের ঘরে। অরিন ছুটে তুফাইলের ঘরে চলে যায়। উৎসাহ নিয়ে তুফাইলকে শাড়ি আর বাকি জিনিসগুলো দেখায়। দেখুন দেখুন, এগুলো শাশুড়ি মা দিলেন। ইস, এগুলো আমাকে দিয়েছে ভাবতেই আনন্দ লাগছে আমার। অরিনের খুশি দেখে ভেতরে স্বস্তি পায় তুফাইল। ওর হাত থেকে জিনিসগুলো নিয়ে বিছানার উপর রেখে দরজা বন্ধ করে দেয়। অরিন বোকা বোকা ভাবে জিজ্ঞেস করে, কি হলো, দরজা কেন বন্ধ করছেন? তুফাইল ফট করে অরিনের কাছে এসে ওকে কোলে তুলে নেয়। ক্যাবিনেটের উপর বসিয়ে দেয় তাকে। খুবই নিকটে এসে দাঁড়ালো তুফাইল।
ক্ষণিকের জন্য থমকে যায় অরিন। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তার। প্রেম প্রেম পাচ্ছে, চলো না একটু খেলা করি। অরিন বেশ লজ্জা পাচ্ছে। তোফাইলের বুকে আলতো করে ধাক্কা দেয় সে। সরিয়ে দেওয়ার বৃথার চেষ্টা করে। তোফাইল তার বলিষ্ঠ হাত অরিনের কোমরে চেপে ধরে। মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে অরিন। উফ! তুফাইল অরিনের নাকের ডগায় কামড়ে ধরে। অরিন তুফাইলের চুল খামচে ধরে। এক সময় অরিনের মুখে অসংখ্য চুমু দেয় তুফাইল। নাক, মুখ, কপাল, গাল। এক সময় বুকের দিকে অগ্রসর হয় সে। অরিনের তীব্র কাঁপুনি অনুভব করে অন্তঃপুরে। তুফাইল অরিনের বুকের মধ্যভাগে অধর চুমুন এঁকে দেয়। চোখের কার্নিশ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ে অরিনের। এত সুখ সে কোথায় রাখবে? অরিন আলতো হাতে তুফাইলের বুকে হাত রাখে। আমি সেই চোখ বুঝে নেয় তুফাইল। এক এক করে শার্টের প্রতিটি বোতাম খুলে দেয় অরিন। বুকে চুমু দেওয়া মাত্র তুফাইল অরিনকে টেনে পাজা খুলে তুলে নেয়। এক সময় বিছানা নিয়ে যায় তাকে। সময় নষ্ট না করে অরিনের মাঝে ঢুক দেয়, কিন্তু তৎক্ষণাৎ অরিন বাধা দেয় তুফাইলকে। আপনি পাগল! তুফাইল নাক মুখ কুচকে বলে। আটকাচ্ছ কেন? অরিন তুফাইলের কপালে চুমু দিয়ে বলল, দিন দুপুরে বাড়িতে সবাই জেগে আছে, আসা যাওয়া হচ্ছে। আপনি কি ভুলে গেছেন? এভাবে আমরা দরজা বন্ধ করে রেখেছি, কি ভাববে সবাই? তুফাইল নিজের চুল খামচে ধরছে। বিরক্ত লাগছে তার প্রচন্ড রকম। অরিনকে বুকে নিয়ে কিয়ৎক্ষণ শুয়ে রইল সে। রুমে এসে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ালো কণ্ঠ। তুর্য খালি গায়ে প্রসাব করছে। কণ্ঠ মুচকি হেসে বলল, আমি আসবো। তুর্য চোখের ইশারায় কাছে ডাকে। কণ্ঠ তুর্যের কাছে গিয়ে ফট করে ওর পিঠের উপর বসে পড়ে। তুর্য কণ্ঠকে উপরে বসিয়ে প্রসাব করতে লাগলো। কণ্ঠ অস্পষ্ট স্বরে বলল, আমি আপনার সম্পর্কে একটা সিক্রেট কথা জানতে পেরেছি স্যার। তুর্য থেমে গেল। কণ্ঠকে নামতে বলল পিঠ থেকে। কণ্ঠ নেমে ফ্লোরে বসে পড়ল ঠিক ওর পাশেই। তুর্য বসল। কণ্ঠ সাইডের চেয়ার থেকে তাওয়াল নিয়ে তুর্যের হাতে দেয়। তুর্য মুখ মুছে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করল, কি সিক্রেট জানতে পারলেন ম্যাডাম? সেটা আমি জানি না। কণ্ঠ মুখে মুচকি হাসি ছুড়ে পালে। জানেন, বিয়ের আগে একটা লোক আমাকে ফোন করে ভালোবাসি বলতো। কথাটা শুনে চমকে উঠে তুর্য। কেমন জানি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। কণ্ঠ ফট করে তুর্যের পায়ের উপর মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়ে। ওর দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? সামনাসামনি বলতে পারেননি, তাই অচেনা নাম্বার থেকে কল করেছিলেন। তুর্য খানিকটা ঝুঁকে কণ্ঠের কপালে চুমু দেয়। ফুস করে শ্বাস টেনে বলে, একটু বেশি ভালোবাসি। আর অচেনা নাম্বার থেকে কল করার বিষয়টি হলো দুষ্টমি। যতই হোক, আই এম ইয়োর প্রফেসর। কণ্ঠ খিলখিলিয়ে হেসে উঠল। এখন আমার কিছু চাই। আচ্ছা বলো কি চাই? কণ্ঠ উঠে বসলো, পেটে হাত দিয়ে বলল, আমার পেটটা কেমন জানি খালি খালি লাগছে। তুর্য ফট করেই বলে উঠল, তুমি কিছু তো খাওনি তাই এমন লাগছে। চলো কিছু খেয়ে নাও। তুর্য উঠে দাঁড়ালো। কণ্ঠ উঠে যায়, গাল ফুলিয়ে পালে। আরে এই খালি সেই খালি নয় রে বাবা, আমি তো অন্য কিছু বলছিলাম। কুচকে তুর্য। বুঝলাম না। কণ্ঠ তুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করিয়ে বলে, আমারও নীলাপুর মতো একটা ছোট্ট কিছু পেটে চাই। তুর্য কণ্ঠকে পেছন থেকে জড়িয়ে ধরে। সামনে পরীক্ষা, প্রস্তুতি নাও। এসব চিন্তা ঝেড়ে ফেলো। না না না, চাই চাই চাই। হুশ, পড়াশোনা শেষ করো। তুর্য এক প্রকার কণ্ঠকে পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাতে প্রচন্ড রাগ হয় কণ্ঠে। দুপুর 3টার দিকে বাড়ি থেকে বের হয় কণ্ঠ। যাওয়ার সময় তুর্যকে বলে যায় সে শানের বাড়ি যাচ্ছে। বাধা দেয়নি তুর্য। সোহা, তারিফ, রিয়া, তাহিয়া এবং কণ্ঠ সবাই মিলে শানের বাড়িতে যায়। সোহা নিজের গাড়ি নিয়ে এসেছিল, তাই ওদের আসতে তেমন একটা কষ্ট হয়নি। বাড়ির দরজার টোকা দিতেই দরজা এসে খুলে দেয় তোহা। সবাইকে দেখে অনেক খুশি হয়। শান ভেতরেই ছিল। তোহাকে দরজায় দেখে সেও এগিয়ে যায়। বন্ধুদের দেখে চোখে মুখে খুশি উপচে পড়ছে তার। তারিফ শানকে জড়িয়ে ধরে। তোরা আসবি আমি সত্যিই কল্পনা করিনি। কণ্ঠ শানের মাথায় চাটি মেরে বলল, কেন করিসনি সেটা বল। তুই কি ভেবেছিস দাওয়াত না দিলে আসবো না? সবাই জোরপূর্বক ওদের ঘরে ঢুকে গেল। আশেপাশে চোখ বুলিয়ে দেখে ঘরে একটা জিনিসপত্র নেই, শুধু একটা বড় মাদুর পেতে রাখা নিচে।
কণ্ঠ সোহাকে ইশারা করে সোহা তোহার উদ্দেশ্যে বলে ওঠে। তুমি আমার সাথে একটু বাইরে চলো তো, কথা আছে। সোহা তোহাকে এক প্রকার টেনে বাইরে নিয়ে যায়। তারিফ বলে ওঠে। এই সানুর বাচ্চা, চল আমাকে সাথে কিছু উপহার দেই তোরে। শান অস্পষ্ট সুরে বলল। তোরা এসেছিস আর আমি? কথার পিঠে থামিয়ে দেয় রিয়া। তুই চল না বাইরে। ওরা বাইরে যাওয়া মাত্র তাহিয়া আর কণ্ঠ মিলে গাড়ি থেকে আস্তে আস্তে ঘরে সাজানো সব প্রয়োজনীয় জিনিসগুলো নামিয়ে আসতে থাকে। এমনভাবে যায় যাতে শান আর তোহা কিছুই টের না পায়। কথা বুলিয়ে এক সময় চুপিসারে চলে আসে তারিফ। তারিফ, কণ্ঠ, তাহিয়া মিলে খাট পালনগুলো পেতে দেয়। শানের কিছু ঠিক লাগছে না। সে জোরপূর্বক রিয়াকে রেখে ঘরে আসে। ওইদিকে সোহা তোহাকে নিয়ে দুজনেই ঘরে এসে সব কিছু দেখে রীতিমতো চমকে ওঠে। শান বিস্ময় নিয়ে বলে ওঠে। এসব কি করছিস তোরা? সবাই একসাথে বলে ওঠে। তারিফ বেশ ভাব নিয়ে বলল। দেখ ভাই, কেমনে তোকে উল্লু বানিয়ে সব করে ফেললাম। শান বেশ রাগ নিয়েই বলে উঠল। কেন করছিস এসব তোরা? আমাকে বারবার মনে করাতে চাইছিস কেন যে আমি কিছু পারি না? চুপ কর বেটা শয়তান, কে বলেছে তোকে তুই কিছু পারিস না? আমরা তো তোকে বিয়েতে কিছু দেইনি, তাই ভাবলাম সংসার সাজিয়ে দিই। শান কাদু কাদু কণ্ঠে বলল। ভাই তো এত করিস না, আমাকে চেষ্টা করতে দে, আমি কিছু করতে চাই। তাহিয়া শানের বাহুতে বাহপা দিয়ে বলল। চিন্তা করিস না, সব পারবি তুই। আপাতত এখন এসব বাদ দে। সোহা তুড়ি মেরে বলল। তোর তো বাসর রাত যায়নি তাই না? কথাটা শুনে হু হু করে হেসে উঠল সবাই। সবাই মিলে ঠিক করে আজ বাসর ঘর সাজাবে শান আর তোহার জন্য। ফুলের বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে তোহা। আজকে তার জীবনের একটি বিশেষ রাত, প্রিয় মানুষকে কাছে পাওয়ার রাত। রুমে প্রবেশ করে শান, হাতে তার তোহার পছন্দের ফুল রজনীগন্ধা। এগিয়ে যায় তোহার দিকে, বিছানার একদম পাশে বসল। ঘোমটা তুলে মুখ দর্শন করে শান বিড়বিড় করে বলে ওঠে। মাশাআল্লাহ। তোহা মুচকি হাসে, একটু ভয় হচ্ছে তার। ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণ বোধগম্য হলো না তোহার। ধন্যবাদ, কিন্তু কেন? শান মুচকি হেসে বলল। এই যে তোমাকে পুরোটা আমাকে দিয়ে দিয়েছো, আর ধন্যবাদ আমার সেই বন্ধুদের যারা আমার পাশে থাকছে সব সময়। ওরা না থাকলে হয়তো আজ অন্যের ঘরে থাকতে তুমি। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে শান তোহা শানের হাত ধরে শক্ত করে বলে। এমন করে বলবেন না, আপনিও পারবেন। শান তোহার কপালে গাঢ় চুমু এঁকে দেয়। তোহাও প্রতিক্রিয়া দেখায়। শান নিজের আদরের স্পর্শ দেয় তোহার নরম তুলতুলে শরীরে। প্রতিটি স্পর্শে কেঁপে ওঠে তোহা। তীব্র সুখানুভূতি হচ্ছে তার। দুজনে একে অপরের সাথে মিলেমিশে একাকার অবস্থা। রাত প্রায় 12টা। কণ্ঠ আর তুর্য কণ্ঠের মামা বাড়িতেই আছে। অরিন আর তুফাইলের জন্য ছোট্ট করে এক রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। কণ্ঠ নিজের বন্ধুদের ইনভাইট করেছিল, কিন্তু ওরা আসেনি। বরাবরই ওরা আহাদ আহমেদকে ভীষণ ভয় পায়। আর এমনিতেও শানের বাসর ঘরের কাজ করে সবাই ব্যস্ত। এই জন্য কণ্ঠ তেমন একটা জোর হলো না। সেও বেশ ক্লান্ত, কিন্তু তবুও যেতে হবে, কারণ আহাদ আহমেদ বলেছে। তোমার কি খুব শরীর খারাপ করছে? ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো তুর্য। কণ্ঠ বেশ ক্লান্ত গলায় বলে ওঠে। সত্যি ভীষণ ক্লান্ত লাগছে। আচ্ছা চলো, আমরা অল্প কিছুক্ষণ থেকে আবার ফিরে আসবো। আচ্ছা। লাল রঙের শাড়ি, ম্যাচিং করা ব্লাউজ, তার উপর খুবই সাধারণ নেকলেস সেট পরেছে অরিন। তবুও তাকে বেশ সুন্দরী লাগছে। বউ অপূর্ব সুন্দরী, এত প্রশংসা শুনে খুশিতে গদগদ আনিকা আহমেদ। তনয় আহমেদ ছোটর এমন আনন্দ দেখে বেশ খুশি হয়েছে। কণ্ঠ আর তুর্য বাড়ির ভিতরে প্রবেশ করে। আহাদ আহমেদ এসে তুর্যকে জড়িয়ে ধরে। সাদ আহমেদের সাথেও পরিচয় হয়। জমজমাট হয়ে উঠেছে বাড়ি। কণ্ঠ গিয়ে অরিনের সাথে দেখা করে, ভালো করে 2-3টে ছবিও তুলে ফেলে। আনন্দে মেতে উঠেছে সবাই। তুফান আর চোখে অনেকবার দেখেছে অরিনকে। মেয়েটা সত্যি খুব সুন্দর, কি সুন্দর হাসছে। এখন থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে তাকে জীবনের আসল সুন্দর উপভোগ করাবে, ভালোবেসে ভরিয়ে দেবে তোফায়েল।
রাতের শেষ প্রহরে অরিনকে তুফাইলের ঘরে দিয়ে যায় কণ্ঠ ও রিয়া। দুজন মিলে অরিনকে বেশ বিরক্ত করে কিয়ৎক্ষণ তুফাইল ঘরের দরজা এসে গলা খাকারি দিতে কণ্ঠ ও রিয়া করে হেসে উঠল। আর দেরি না করে দুজনেই রুম থেকে বেরিয়ে গেল। অরিন আজ কোনো লজ্জায় লজ্জিত হলো না, নিজ থেকে ঘুমটা সরিয়ে দেয়। তুফাইল অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মুখপানে। ওইদিকে অরিন তুফাইলকে দেখে চোখ মেরে পিক করেই হেসে উঠল। তুফাইল এগিয়ে যায়, কপালে গাঢ় চুম্বন এঁকে দেওয়া মাত্র অরিন তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উঠে বসে উপরে, চোখে চোখ রেখে বলল, আমার আজ অনেক কিছু চাই। এই যে প্রেমিক পুরুষ, আপনি আজ সম্পূর্ণ আমার। তুফাইল অস্পষ্ট স্বরে বলল। আর অরিন ওর কাছে ঝুঁকে বলল, আর 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 সব। তুফাইল অরিনকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, শেরওয়ানি খুলে ফেলে আলতো হাতে অরিনকে উন্মুক্ত করে দেয়। সময় নষ্ট না করে ডুবে যায়। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, ঝড় উঠেছে হঠাৎ, বৃষ্টি পড়তে শুরু হয়েছে ধীরে ধীরে। গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে দেয় তুর্য। কণ্ঠ বেশ ভয় পাচ্ছে। স্যার দেখুন না কত বৃষ্টি হচ্ছে, আমরা এখন বাড়ি যাব কি করে? তুর্যের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সত্যি ওরা বাড়ি ফিরবে কি করে? ধীরে ধীরে বৃষ্টির গতি বেড়েই চলেছে। ওইদিকে কণ্ঠের বেশ ঠান্ডা লাগছে। তুর্য নিজের স্যুট খুলে দেয় কণ্ঠকে। কণ্ঠ গায়ে জড়িয়ে নেয়। আশেপাশে গাছের ডালপালা ভেঙে পড়েছে। তুর্য কণ্ঠকে নিয়ে বেশ ভয় পায়। কণ্ঠ নামো, গাড়িতে থাকা যাবে না। কেন? দেখছো না গাছ ভেঙে পড়ছে, গাড়ির উপর পড়লে তো কিছু একটা হতে পারে। তার চেয়ে চলো নিরাপত্তা কোথায় যাই। কণ্ঠ তুর্যের কথা মেনে নেয়। দুজনে গাড়ি থেকে নেমে যায়। ভিজে জুবুচুবু অবস্থা তাদের। জায়গাটা বেশ চেনা তুর্যের। পাশে একটা রিসোর্ট আছে, কিন্তু এত রাতে তাদের অ্যালাউ করবে কিনা তা নিয়ে চিন্তিত। রিসোর্টের কাছে যাওয়া মাত্র রিসেপশনিস্টকে দেখতে পায়। এগিয়ে গেল তার কাছে। এক্সকিউজ মি ম্যাম, আমরা কি একটি রুম পেতে পারি? রিসেপশনের মেয়েটা সুচালো দৃষ্টিতে তাকালো কণ্ঠ এবং তুর্যের দিকে। এত রাতে রুম চাই কেন? তুর্য নিজেকে বেশ শান্ত রেখে বলল। আসলে আমরা ঝড়ে আটকে গেছি, সো এখন বাড়ি ফেরা অসম্ভব। কিছু বলল না, তবে কিছুটা সন্দেহের চোখে তাকালো ওদের দিকে। বেশ গুরুগম্ভীর কণ্ঠে বলল, আইডি দেখি। তুর্য নিজের আইডি দেখায়। কণ্ঠ আইডি আনেনি, তবে ফোনে ছবি তুলে রাখার কারণে তেমন একটা বেগ পোহাতে হয় না। মেয়েটি আর কিছু বলল না। কাগজপত্র বের করে সব কিছু করে ওদের একটা রুমে দিল। বেশ ধাতস্থ হয় কণ্ঠ। রুমে গিয়ে শান্তি লাগছে কণ্ঠের, কিন্তু বিরক্তিকর ব্যাপার হলো তার গায়ে যে শাড়িটা ছিল তা পুরোপুরি ভিজে চপচপে অবস্থা। তুর্য ভিজে গিয়েছে, তবুও উপরের স্যুট খুলে বিছানার এক পাশে রাখল। বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে। হুট করে কারেন্ট চলে গেল। তুর্যের চোখ আটকে গেল সামনে ভিজে থাকা জুবুচুবু অবস্থায় থাকা কণ্ঠের দিকে। অদ্ভুত সুন্দর মেয়েটি। তুর্য বারংবার শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। কণ্ঠ মিনমিনে গলায় বলল, স্যার কি পরবো? আমাকে? তুর্য আনমনেই বলে ওঠে। কণ্ঠ ফ্রুকুচ গেল। তুর্য কপাল চুলকে নিজের পরনের শার্ট খুলে দেয়। এটা পরে নাও। কণ্ঠ শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুর্য হাত দিয়ে চুলগুলো ঝেড়ে নেয়। তৎক্ষণাৎ কণ্ঠ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তুর্য হাঁ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। সাদা রঙের শার্ট পরেছে শুধু, আর কিচ্ছু নেই। হাঁটুর ওপর পর্যন্ত প্রায় বেশ অনেক জায়গায় দেখা যাচ্ছে। তুর্যের বুকে ঝিমঝিম শব্দ বাড়ছে। কণ্ঠ লজ্জায় তুর্যের দিকে তাকাতে পারছে না। ওই দিকে আবার বারংবার শার্ট নিচের দিকে টানছে কণ্ঠ। ওয়াও! তুর্যের মুখ থেকে এমন শব্দ শুনে বড় বড় চোখ করে তাকালো কণ্ঠ। তুর্য এক পা দুপা করে এগিয়ে গেল কণ্ঠের দিকে। কণ্ঠ বারংবার নিচের দিকে শার্ট টানছে। তুর্য ফট করে হাঁটু গেড়ে বসে পড়ে। চমকে ওঠে কণ্ঠ। তুর্য পেটের দিকে বোতাম খুলে ফেলে কণ্ঠের। কণ্ঠ লজ্জায় ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিয়েছে। তৎক্ষণাৎ তুর্য তার পেটে অধর চুম্বন করতে ব্যস্ত। পাগলের মতো চুমু খাচ্ছে তুর্য। একসময় কণ্ঠকে পাজা খুলে তুলে নেয় তুর্য। এখনো এখানেই
এখানেই ধাতস্থ হয়নি সে। অধর চুম্বনে মগ্ন হয়ে ওঠে, বিছানায় শুয়ে দেয় কণ্ঠকে, নিজেকে উন্মুক্ত করে তুলে ধরে কণ্ঠের সামনে। মেয়েটা কিঞ্চিত লজ্জা নিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তুর্য দেরি না করে কণ্ঠের শার্টের বোতাম খুলে দেয়, ডুবে যায় কণ্ঠের মাঝে, কুটকুট করে কামড়ে দেয় বুকের উপরি ভাগে। এই মরণ ব্যথাও যেন এক প্রকার সুখ বলেই মনে হচ্ছে কণ্ঠের। কণ্ঠ হালকা ধাক্কা দিয়ে তুর্যকে বিছানায় ফেলে দিয়ে উঠে বসে তার পেটের ওপর, খানিকটা ঝুঁকে তুর্যের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। তুর্য কণ্ঠের চুলে হাত ঢুকিয়ে কাছে টেনে নেয়, আবারও টেনে কণ্ঠকে নিচে নিয়ে আসে। এক সময় শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। কণ্ঠ মৃদু স্বরে কুকিয়ে ওঠে, খামচে ধরে তুর্যের পিঠে। জান, আই লাভ ইউ। তুর্যের এই পাগলের প্রলাপগুলো আরো উন্মাদ করে দিচ্ছে কণ্ঠকে।